ভুয়ো ভোটার ধরতে এবার তদন্তে নামছে কমিশন। আমরা এর আগে আপনাদের দেখিয়েছিলাম যে কোথাও যেন সর্ষের মধ্যেই ভূত রয়েছে, কিভাবে কাজ করছে সিস্টেমের মধ্যে থেকেই। সিস্টেমে এমন কেউ রয়েছে যারা এই ভুয়ো ভোটার তৈরি করছে। তদন্ত করতে হবে। তো তদন্ত কিভাবে হবে, কি প্রক্রিয়া জানবো। সোমরাজ হচ্ছেন সরাসরি আমার সঙ্গে। সোমরাজ, দেখো, ভোটার তালিকায় নাম তোলা বা নাম বাদ দেওয়া এই দুটি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার, যাদেরকে বলা হয় ইআরও, এবং অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার, যাদেরকে বলা হয় এইআরও। এই যে দুই পর্যায়ের যে আধিকারিক, সেটি রাজ্য সরকারেরই কর্মচারী হয়। কখনো কখনো জয়েন্ট বিডিও স্তরের আধিকারিকরাই সাধারণত এই ইআরও বা এইআরও দায়িত্ব পালন করে থাকেন। আর রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর মূলত এই ইআরও দপ্তর, বিভিন্ন রাজ্য জুড়ে যে ইআরওরা রয়েছেন তাদের একটি লগ ইন আইডি থাকে, যে লগ ইন আইডির মাধ্যমে তারা ভোটার আইডি কার্ডের নাম তুলতে পারেন, নাম বাদ দিতে পারেন নির্দিষ্ট কোনো অভিযোগ এলে। কিন্তু এক্ষেত্রে দেখা গেছে সম্প্রতি কাকদ্বীপ মহকুমায় একজন সরকারি কর্মচারী তিনি এই ইআরওর লগ ইন আইডি ব্যবহার করে নাম তুলেছেন ও নাম বাদ দিয়েছেন। সেই কারণেই রাজ্য জুড়ে যত ইআরও আছেন বা এইআরও আছেন তাদের সবার লগ ইন আইডি চাইছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। এই লগ ইন আইডি সরাসরি নিয়ন্ত্রণ করে কেন্দ্রীয় নির্বাচন কমিশন। তাই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর কেন্দ্রীয় নির্বাচন কমিশনের থেকে এই লগ ইন আইডিগুলি চাইছেন। তার কারণ এই লগ ইন আইডিগুলি তারা পেলে সেক্ষেত্রে কতটা ম্যানিপুলেশন হচ্ছে তা যেমন বোঝা যাবে, তেমনি যদি কোনো অভিযোগ আসে ভোটার আইডি কার্ড নিয়ে, বিশেষ করে নাম তোলা বা নাম বাদ দেওয়া নিয়ে, তাহলে সরাসরি তারা কলকাতা থেকে বসেই কোন লগ ইন আইডি ব্যবহার করা হচ্ছে, কারা ব্যবহার করছেন তার বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। অর্থাৎ এক্ষেত্রে তাদের পক্ষে, অর্থাৎ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের পক্ষে তদন্ত প্রক্রিয়া আরও এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে। সেক্ষেত্রে জাতীয় নির্বাচন কমিশনের সবুজ সংকেত পর্যন্ত অপেক্ষা করতে হবে না। আর সেই কারণেই কিন্তু রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর এই ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার এবং অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার এদের লগ ইন আইডিগুলি চেয়ে পাঠিয়েছে। এই লগ ইন আইডিগুলি পেলেই তারা সরাসরি বুঝতে পারবেন যে কোনো ম্যানিপুলেশন হচ্ছে কিনা ভোটার এনরোলমেন্টের ক্ষেত্রে, নাম তোলা বা নাম বাদ দেওয়ার ক্ষেত্রে। এছাড়াও তুমি দেখেছো যে আরও দুজন আধিকারিকের বিরুদ্ধে ইতিমধ্যেই অভিযোগ জানানো হয়েছে। কাকদ্বীপ মহকুমার যিনি আর একজন সরকারি কর্মচারী, তার বিরুদ্ধে ইতিমধ্যে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। একের পর এক সরকারি আধিকারিকের ইনভলভমেন্ট পাওয়া যাচ্ছে এই ভোটার আইডি কার্ডের নাম তোলা বা নাম বাদ দেওয়া নিয়ে। অনৈতিকভাবে তারা বেআইনি কাজ, জন্য এই তদন্ত। ধন্যবাদ। কালীগঞ্জ উপনির্বাচনে প্রার্থীর নাম ঘোষণা করলো তৃণমূল, এবং এখানে প্রার্থী হলেন প্রয়াত বিধায়কের মেয়ে। তাকেই প্রার্থী করা হয়েছে। এবং আমার সঙ্গে সোমরাজ, মাফ করবেন, আমার সঙ্গে আবির রয়েছে। আবিরের সঙ্গে একবার কথা বলবো। আবির, এই যে প্রয়াত বিধায়ক নাসিরউদ্দিন আহমেদের মেয়েকে প্রার্থী করা হয়েছে কালীগঞ্জ উপনির্বাচনে, তো তার পিছনে কারণ কি? প্রথম কারণ হচ্ছে যে তিনি জনসংযোগে যথেষ্ট দক্ষ, দীর্ঘদিন ধরে কাজ করছেন তার বাবার সাথে, তিনি জেলা পরিষদেও তিনি এর আগে কাজ করেছেন। দ্বিতীয়ত হচ্ছে যে তিনি তরুণ মুখ, মহিলা মুখ, উচ্চশিক্ষিত, এবং এলাকার মানুষের কাছে তাকে সম্বন্ধে নতুন করে পরিচয় করিয়ে দিতে হবে না। সেই জায়গা থেকে দাঁড়িয়ে নতুন মহিলা মুখকে সামনে নিয়ে এসে তৃণমূল কংগ্রেস মনে করছে যে তাদের ফল ভালো হবে, এবং সেই কারণে আরিফাকে বেছে নেওয়া হয়েছে প্রার্থী হিসেবে। ধন্যবাদ আবির। আলিফা আহমেদ, কালীগঞ্জের উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী। 19শে জুন উপনির্বাচন হবে এবং 23শে জুন এই উপনির্বাচনের ফল ঘোষণা। আসন্ন কালীগঞ্জ বিধানসভা যে উপনির্বাচন হবে, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আলিফা আহমেদ এই উপনির্বাচনে লড়বেন। প্রয়াত বিধায়ক নাসিরউদ্দিন আহমেদ, যাকে সবাই লাল সাহেব বলে জানেন, সেই লাল সাহেবের সুযোগ্যা কন্যা আলিফা আহমেদ। নাম ঘোষণা হতেই কালীগঞ্জে সেলিব্রেশন শুরু হয়ে গেল। কালীগঞ্জ উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী আলিফা আহমেদ। কোথায়
আমাদের কালীগঞ্জে যে বাই ইলেকশন, সেই বাই ইলেকশনে আমাদের প্রয়াত বিধায়ক নাসিরউদ্দিন আহমেদের সুযোগ্য কন্যাকে আলিফা আহমেদকে প্রার্থী ঘোষণা করেছেন। সেই খুশিতে আমরা এই মিষ্টি বিতরণ করলাম। জিতার ব্যাপারে কত আশাবাদ? 100% সর্বোচ্চ ভোট পেয়ে নদিয়া জেলায় একটা রেকর্ড করবে। মুর্শিদাবাদের হরিহরপাড়া জমি বিবাদ, তা নিয়ে বোমাবাজি, গুলি, জখমকে নিয়ে আসতে হচ্ছে কলকাতায়, এমন পরিস্থিতি। আমার সঙ্গে প্রণব রয়েছে। প্রণব, কি নিয়ে সমস্যা? দেখো, একটা জমি নিয়ে বিবাদ চলছিল দীর্ঘদিন দুটো গ্রুপের মধ্যে। গতকাল রাত্রিবেলাতে এই নাজিমুদ্দিন শেখের বাড়ির কাছে তোমার চড়াও হয় দুষ্কৃতীরা এবং বোমাবাজি করে এবং গুলি চালায়, এবং গুলিতে তোমার একটা গুলি পায়ে লাগে নাজিমুদ্দিন শেখের। গুরুতর অবস্থায় তাকে তোমার আর প্রথমে হরিহরপাড়া ব্লক স্বাস্থ্য কেন্দ্রে, তারপর মুর্শিদাবাদ মেডিকেল কলেজে, তারপর তার গুলি বের করা যায়নি, তারপর তাকে কলকাতাতে রেফার করা হয়। এবং এই ঘটনায় হরিহরপাড়া থানার পুলিশ 4 জনকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করেছে এবং যে ফায়ার আর্ম দিয়ে তোমার গুলি করেছিল সেটাকে উদ্ধার করেছে এবং অন্যদের খোঁজেও কিন্তু তল্লাশি চলছে। এবং পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে জমি নিয়ে জমি বিবাদের কারণ দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল, সেই জমি দখলকে কেন্দ্র করেই উত্তপ্ত হয়ে ওঠে রাতের বেলায় এবং তার জেরে কিন্তু এই গুলি চলেছে এবং পুরো ঘটনা কিন্তু তদন্ত করছে হরিহরপাড়া থানার পুলিশ। ধন্যবাদ। ভাই সেখানে পড়ে গেছে, আমাকে মেরে ফেললো, বাঁচাবে তাই এখানে এসে দেখুন দিয়ে আবার কি হয়তো লিয়ে গেল, বেঁধেছেন লিয়ে গেল। কেন কেন মারলো? কেন মারলো কেন এবার ওটাই তো হলো কথা, মারলো কেন, কিসের লাগি মারলো, কি নিয়ে গন্ডগোল? ঝামেলা তাও জানিনি। আমার ভাইটা বাড়া ছিল রাস্তা থেকে, ওইখান থেকে বাড়া ছিল, ওরা হয়তো আশেপাশে ছিল, মেরে দিয়েছে। ফের একবার স্বাস্থ্য ভবনে বোমা রাখার হুমকি। গতকাল হুমকি এসেছিল, তারপরে আজ বলা হচ্ছে যে স্বাস্থ্য ভবনের ভিতরে নাকি বিভিন্ন জায়গায় RDX রাখা রয়েছে। বিকেল 5টা সময়ও বেঁধে দেওয়া হয়েছে। আমার সঙ্গে অনুপ রয়েছেন। অনুপ, কি খবর আছে? গতকালকে তো আজকে আবারও কিন্তু স্বাস্থ্য ভবনে বোমা রাখা আছে, RDX বিস্ফোরণ ঘটানো হবে এমনটাই কিন্তু হুমকি মেল এসছে। গতকাল স্বাস্থ্য ভবনে একইভাবে হুমকি মেল এসেছিল এবং সময় কিন্তু বেঁধে দেওয়া হচ্ছে বিকাল 5টার মধ্যেই RDX বোমা রাখা, সেখানে বিস্ফোরণ ঘটানো হবে। স্বাস্থ্য ভবনের ভিতরে বিভিন্ন জায়গা, সেই জায়গায় ইতিমধ্যে উল্লেখ করা হয়েছে এবং স্বাস্থ্য ভবনের কাছে মানে মেল আছে, তারা কিন্তু একেবারে বিধাননগর পুলিশকে গোটা বিষয়টি জানিয়েছে। ইতিমধ্যে পুলিশের পক্ষ থেকে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ তারা যেমন গোটা বিষয়টি দেখছে, অন্যদিকে বোম স্কোয়ার ওর পাশাপাশি পুলিশ কুকুর নিয়ে কিন্তু তল্লাশি শুরু করা হচ্ছে বলে এমনটা জানতে পারছে। কারণ গতকাল স্বাস্থ্য ভবনে যেভাবে হুমকি মেলে এসেছিল, তারপরে একেবারে কয়েক ঘন্টা ধরে তল্লাশি করা, শেষমেশ কিছু পাওয়া যায়নি। সেই মেল কোথা থেকে এসেছিল সেই সমস্ত তথ্য ইতিমধ্যেই সন্ধান করার কাজ শুরু করলে দেখা গেল আজকে আবার একটি মেল আসলো, যেখানে বলা হলো স্বাস্থ্য ভবনের 4টি জায়গায় RDX রাখা আছে এবং বিকাল 5টার মধ্যে বিস্ফোরণ ঘটনা হবে। ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে যাবতীয় বিষয় কিন্তু খতিয়ে দেখা হচ্ছে এবং পুলিশ কুকুর এবং অন্যদিকে বোম স্কোয়াড নিয়ে কিন্তু গোটা জায়গায় তল্লাশি শুরু করা হচ্ছে। ধন্যবাদ।